গত সিজনে আমরা দেখেছিলাম ডিসিপি বৃন্দা বসুর একমাত্র মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেছে। সবার ধারণা এই নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে দেশের বিখ্যাত নিউজ রিপোর্টার রমিত সেন। তবে তার বক্তব্য, সে এসবের ব্যাপারে কিছুই জানে না, আর পুলিশও ইনভেস্টিগেট করে তার বিরুদ্ধে তেমন শক্ত কোনো প্রমাণও হাতে পায় না। তাহলে কি রমিত সেনকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু কেন? আর কেই বা রয়েছে এই সব কিছুর পেছনে? ডিসিপি বৃন্দা কি পারবে আসল কালপ্রিটকে ধরতে এবং নিজের মেয়েকে খুঁজে বের করতে? সেটাই দেখব নিখোঁজ ওয়েব সিরিজের সেকেন্ড সিজনে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। হঠাৎই দুঃস্বপ্ন দেখে বৃন্দার ঘুম ভেঙে যায়। তো সেই সময় নিজেকে একটু ধাতস্থ করে সে শাহানাকে ডেকে পাঠায় আর কেসের আপডেট জানতে চায়। শাহানা জানায় দেয়ার মতো তেমন কোনো আপডেট তো নেই, তাদের জন্য সমস্যা তৈরি করছে সুইপার খ্যাত সেই মহেন্দ্র গুপ্ত। বৃন্দা এটা শুনে বলে তাদের এমন একজনকে দরকার যে মহেন্দ্র গুপ্তের মস্তিষ্কের সাথে পাল্লা দিতে পারে। এমন মানুষ হলো অনন্ত বিশ্বাস। শাহানা তখন জানায় সে তো অনন্তকে চেনে, সে তাদের পুলিশ ট্রেনিং একাডেমিতে গেস্ট লেকচারার ছিল। তবে তারা সবাই অনন্তকে অনেক ভয় পেত, কারণটা এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে তার কুখ্যাতি। এরপরে আমরা বৃন্দাকে অনন্তর ডেরায় দেখি। অনন্ত নিজের ডেরাকে সেন্ট হেলেন নামে ডাকে। তো সেন্ট হেলেন দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয়েছিল, আর অনন্তও নিজেকে নিজে নির্বাসন দিয়েছে এইখানে, তাই সে নামটাও সেরকমই দিয়েছে। তো সে জানায় এবার সে নির্বাসন থেকে বের হবে। সে বৃন্দাকে দিতির হারানোর দিনের সব ঘটনা খুলে বলতে বলে। বৃন্দা এবার তাকে শুরু থেকে সবকিছু খুলে বলে। তো সবটা চুপচাপ শোনার পর অনন্ত বলে ঠিক আছে, সে এখন আগে বের হবে বিশালের বাগান বাড়ির উদ্দেশ্যে, যেখানে সব ঘটনার শুরু হয়েছে। তো রাতে সে বৃন্দাকে ফোন করে সব জানাবে। বৃন্দাও তখন এটা শুনে বের হয়ে যায় তার প্রাক্তন স্বামী অর্থাৎ দিতির বাবা আকাশের সাথে দেখা করার জন্য। আকাশ তার সাথে জরুরি কিছু কথা বলতে চায়। এদিকে আমরা শাহানাকে দেখতে পাই রমিতের বাড়িতে। সে তার মেয়ে রুষাকে দেখতে গেছে। বাবার এসব ঘটনার পর সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে বারবার। তাই আপাতত সে বাড়িতেই আছে আর কড়া ওষুধের ডোজের মধ্যে দিয়ে যাচ্ছে। আর রমিতের ছেলে রোহিত তো ঠিক করে নিয়েছিল পড়াশোনাই ছেড়ে দিবে, কারণ বাইরে বেরোলেই তাকে প্রতিনিয়ত অনেক বাজে বাজে কথা শুনতে হয়, যা সে সহ্য করতে পারছিল না। কিন্তু এরপর একদিন সে নিজেকে সামলে নেয় আর আবারও কলেজে যাওয়া শুরু করে। আর রমিতের স্ত্রী গার্গীর কাছ থেকে এই সব কিছু জানতে পারে শাহানা। এসব শুনে সে বলে হয়তো তাদের সবারই ভুল হচ্ছে, হয়তো রমিত এসব কিছুই করেনি। গার্গী তখন বলে এটা কি করে হয় যে এত মানুষ সবাই ভুল আর রমিত একাই ঠিক? তো শাহানা যাওয়ার সময়ই গার্গী শাহানাকে বলে যে তার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে, নাহলে সে তো ছেলে মেয়েকে নিয়ে হিমশিম খাবে। শাহানা তখন জানায় ঠিক আছে, সে তার সাধ্যমতো চেষ্টা করে একটা ব্যবস্থা করে দিবে। তো এরপরই রমিতের সাথে হাসপাতালে দেখা করতে আসে জাহ্নবী রয়। এই জাহ্নবী কলকাতার বিখ্যাত উকিল, যে সহজে কোনো কেস হারে না, তার ফিসও অনেক বেশি চওড়া। তো জাহ্নবী রমিতকে জানায় সে তার কেস লড়তে চায়। রমিত বলে সে তো জাহ্নবীর ফি দেওয়ার মতো সামর্থ্যই রাখে না। জাহ্নবী তখন বলে রমিতের নেটওয়ার্কিং এত বড় যে তার পরিচিত মানুষরাই জাহ্নবী রয়ের ফিস দিয়ে দিবে। এটা নিয়ে রমিতকে চিন্তা করতে হবে না। তবে রমিত তো এটা নিয়ে বেশ চিন্তিতই হয়, কারণ সে তো বুঝতেই পারে না কে জাহ্নবীর ফিস দিবে। জাহ্নবী তখন রমিতকে ওকালতনামায় সই করতে বলে, কিন্তু সে তো রাজি হয় না। সে বলে সে আগে জানতে চায় তাকে কারাগার থেকে বের করে আনার গরজ কার। এই সময় দৃশ্য চলে যায় বৃন্দার কাছে। দেখা যায় সে তার প্রাক্তন আকাশের সাথে কথা বলছে। তো আকাশ বৃন্দাকে জিজ্ঞেস করে সে দিতির বন্ধুদের কতটুকু চেনে। দিতির বন্ধুদের মধ্যে বিশাল, যে এমন একজন যে তার বন্ধুদের অজান্তেই তাদের খাবারে মাদক মিশিয়ে দিত। একদিন তো দিতি আকাশের কাছে এলে তার এক বান্ধবী অহনা তাকে ভয়েস মেসেজ পাঠায়, যেখানে বিশালের কথা বলা ছিল আর কিছু উল্টোপাল্টা বলেছিল অহনা। তাই তো দিতি সেই মেসেজ শুনেই দ্রুত বেরিয়ে যায়। আকাশের কাছে এই সব কথা শুনতে পেরে বৃন্দা এবার শাহানাকে কল দেয় আর ওই বারে চলে যেতে বলে, যেখানে দিতির বন্ধুরা প্রায়ই যায়। পরের দৃশ্যে আমরা সামন্তকে জাহ্নবীর চেম্বারে দেখি। সামন্ত জাহ্নবীর উপর অনেক বেশি রেগে আছে, কারণ সে ওকালতনামায় রমিতের সই আনতে পারেনি। রেগে মেগে জাহ্নবীকে সে নোংরা সব কথা বলতে থাকে। সামন্ত বলে তার সাহায্য ছাড়া জাহ্নবী আগেও কেস জিততে পারেনি, এখনো পারবে না, তাই সে যেন যে কোনো মূল্যে রমিতের সইটা এনে দেয়। জাহ্নবী তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে যে তার ওই রমিতের কেস নিয়ে এত আগ্রহ কিসের। সামন্ত বলে সে চায় যে কোনো ভাবে বৃন্দা বসুর তদন্তের কাজে বাধা দিতে। সে বৃন্দাকে তার মেয়েকে খুঁজে বের করতে দিবে না,
বুঝুন, একটা মানুষের সাথে শত্রুতা তো থাকতেই পারে, তাই বলে তার মেয়ে হারিয়ে গেছে এটা নিয়েও এই লোকের কোনো চিন্তা নেই। সে তো এখনো তার শত্রুতা নিয়েই পড়ে আছে। যাক, তো জাহ্নবীও যেহেতু টাকার জন্য কাজ করছে, তাই সে জানায় ঠিক আছে, সে ব্যবস্থা করে দিবে, সে রমিতের সই নিয়ে আসবে। এদিকে বারে গিয়ে বৃন্দা দিতির বন্ধুদের সাথে দেখা করে আর বলে তাদের ফিঙ্গারপ্রিন্টও রমিত সেনের গাড়িতে পাওয়া গেছে। তো তারা এটা নিয়ে কিছু বলবে তার আগেই অন্য একজন বলে ওঠে তাদের আঙুলের ছাপ পাওয়াটা খুবই স্বাভাবিক। এই লোকটি হলো জয়দেব মিত্র। সে দিতির বন্ধু সুমিত মিত্রর বড় ভাই, যে একজন উকিল। তো জয়দীপ কেন যেন বৃন্দার সাথে বেশ ফ্লার্ট করার চেষ্টা করে। বৃন্দা তো খুব একটা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া স্বাভাবিক কেন? জয়দীপ বলে স্বাভাবিক কারণ ওই গাড়িতে করেই তারা বানতলার গেস্ট হাউসে গিয়েছিল। দিদির দুই বন্ধু তখন চলে আসে, তবে তারা বৃন্দাকে চিনতে না পেরে তার সাথে বেশ খারাপ ব্যবহার করে। বৃন্দা তো তখন রেগে মেগে তাদের গলা চেপে ধরে আর তাদেরকে সাবধানে কথা বলতে বলে। ছেলেগুলোও তো তার উপর চড়াও হতে চাইলে জয়দীপ কোনো মতে তাদের সবাইকে থামায়। তো এই জয়দীপের আচরণ বৃন্দার কাছে বেশ অদ্ভুত মনে হয়, যেন কোনো কিছু লুকাতে চাইছে সে। তবে সেটা কি তা তো পরবর্তীতেই জানা যাবে। তো এখানে ছেলেগুলোকে সে কথা বলতে দিতেই চাইছিল না। যাক, তো এরপরও বৃন্দা বিশালকে জিজ্ঞেস করে যে সে কি মানুষের ড্রিঙ্কসে নেশাদ্রব্য মেশায়। বিশাল তখন ইতস্তত বোধ করতে থাকে। তো এরপরই বৃন্দা অহনাকে জিজ্ঞেস করে সে কি দিদিকে কোনো ভয়েস মেসেজ পাঠিয়েছিল যেখানে স্লিপে মিকির কথা বলা হয়েছে। আসলে এই স্লিপে মিকি ফ্রেজের অর্থ হলো কারো খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করে তাদের সাথে অন্যায় কাজ করা। আর এই ভয়েস মেসেজটা শুনেই সেদিন দিতি চলে এসেছিল তাদের কাছে, কারণ তার এসব পছন্দ ছিল না। যাক, তো এসব নিয়ে কথাবার্তা হচ্ছিল তখনই জয়দীপ তাড়াতাড়ি বলে যে তারা সবাই তো আসলে দুষ্টুমি করছিল, দিতি যেন দ্রুত চলে আসে তাই এমন মেসেজ পাঠিয়েছিল তারা, আর কিছুই না। অহনাও তখন সায় দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ তেমনটাই হয়েছিল, কিন্তু বৃন্দা তো তাদের কথা এতটুকুও বিশ্বাস করে না। সব শুনে সাহানা বলে খুব সম্ভবত রমিতের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যেই মাদকের কারণেই তার কিচ্ছু মনে নেই। বৃন্দা তখন সাহানাকে বলে সে যেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছায়। তার এখনো ধারণা রমিত অপরাধী, আর এমন অপরাধী যে খুবই ভয়ানক। ওদিকে অনন্ত চলে যায় বিশালের বাগানে আর আশপাশটা ঘুরে বোঝার চেষ্টা করে যে সেদিন কি হতে পারে কিংবা কি হয়েছিল। ওদিকে ভোজপুরের রাস্তায় হিট অ্যান্ড রানে নিহত মেয়েটির পরিচয় আমরা পাই। এই মেয়েটি বস্তিতে থাকা হতদরিদ্র পরিবারের একটি মেয়ে, যাকে মাঝরাতে কিছু লোক তুলে নিয়ে গিয়েছিল খারাপ কাজ করার জন্য। কিন্তু মেয়েটি নিজের সম্মান বাঁচাতে বের হয়ে দৌড়ে যাচ্ছিল, আর ঠিক তখনই গাড়ি চাপা পড়ে আহত হয় আর শেষ পর্যন্ত মারাই যায়। আর এই মেয়েটিকেই দিতি ভেবে এর আগে সাহানা আর বৃন্দা ভুল করেছিল। যাক, তো এরপর দেখা যায় অনন্ত বিশালের বাগান বাড়ি থেকে এসে কল দেয় বৃন্দাকে আর বলে সে ওই বাড়িতে অনেক কিছু দেখেছে আর শুনেছে। বৃন্দা যেন আপাতত ভাবে যে প্রথম দিন সুইপার মহেন্দ্র তাকে কি বলেছিল। এই সুইপার কখনো কোনো বাড়তি কথা বলে না। সে সময় বৃন্দার মনে পড়ে মহেন্দ্র তাকে বলেছিল যে সবকিছু দূর থেকে দেখতে, কারণ কাছ থেকে অনেক কিছুই ভালো করে দেখা যায় না। এর মানে কি হতে পারে? সে তো এটা নিয়েই ভাবতে বসে। তার হাতে তো আর সময়ও নেই। পরদিনই রমিতকে কোর্টে তোলা হবে আর সে পুলিশের কাস্টাডি থেকে ফসকে যাবে। এদিকে জাহ্নবী চলে যায় হোম মিনিস্টারের কাছে আর বলে রমিতকে বেইল করাতে জাহ্নবীর তার সাহায্যও দরকার। হোম মিনিস্টার বলে এটা খুব সহজ ব্যাপার না, এই কেসের পেছনে বৃন্দা বসুর মতো মানুষ আছে। মিনিস্টার ঘুরে ফিরে জানতে চায় রমিতের বেইলের বিনিময়ে সে কি পেতে পারে। তো ব্যাপারটা বুঝতে পেরে জাহ্নবী বলতে থাকে যে রমিতের ব্যাপারে হোম মিনিস্টার তাকে সাহায্য করলে বিনিময়ে সে একটি কেস হেরে যাবে, আর এই কেসটি হলো হোম মিনিস্টারের বিরোধী দলের সম্রাট মজুমদারের কেস। ইচ্ছাকৃতভাবে এই কেস হেরে জাহ্নবী সম্রাট মজুমদারের শাস্তির ব্যবস্থা করবে। তো দেখা যায় এই ডিলটা হোম মিনিস্টারের পছন্দ হয়, সে তার বিনিময়ে রমিতের বেইলের ব্যবস্থা করতে রাজি হয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় ভোজপুর পুলিশ স্টেশনে। বৃন্দা সেখানে যায় আর কিছু সিসিটিভি ফুটেজ দেখতে পায়। তো সাহানা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এক জায়গায় তার খটকা লাগছে, সে এই খটকার উত্তর খোঁজারই চেষ্টা করছে। তো হঠাৎ করে সিসিটিভি ফুটেজে বৃন্দা কিছু একটা পায় আর তার মুখে হাসি ফুটে ওঠে। তো এরপর সে দ্রুত সেই ফুটেজের ক্লিপ নিয়ে নেয় আর পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় বৃন্দা দেখতে পায় সেখানে একজন লোক এসেছে আর সে ভীষণ গালমন্দ করছে। এই লোকটির নাম সুবল হাজরা।
তার স্কুটার হারিয়ে গেছে প্রায় 12 দিন হলো। প্রতিদিন বলার পরও পুলিশরা তা খুঁজেই দিচ্ছে না। এই নিয়েই লোকটি চেঁচামেচি করতে থাকে, আর তার চেঁচামেচিতে বিরক্ত হয়ে যায় পুলিশ স্টেশনের সবাই। বৃন্দা তখন সুবলকে শান্ত করে আর বলে সে সবাইকে বলে যাবে তারা যেন তার স্কুটারের ব্যাপারটা দেখে। তো সুবলকে এই বলে আশ্বস্ত করে বৃন্দা বেরিয়ে পড়ে। তখনই জাহ্নবীকে আমরা জেলের হাসপাতালে রমিতের কাছে দেখি। রমিত এখন ওকালতনামায় সই করতে রাজি আছে, তবে তা বাইরে বের হওয়ার লোভে নয়, বরং বাইরে বের হলে যেন সে দিদিকে খুঁজতে পারে সেজন্যই। জাহ্নবী তখন তাকে ধন্যবাদ জানায় আর কিছু পোশাক উপহার দেয়, যেন বেল হয়ে বাইরে গেলে এগুলো রমিত পরে যেতে পারে। তো রমিত তাকে জিজ্ঞেস করে সে তো নিশ্চিত কিভাবে যে তার বেল হবে। জাহ্নবী তো এই কথার কোনো জবাবই দেয় না। তো এরপরই ভোজপুর থেকে বৃন্দা চলে যায় বিজয় আর রেশমি নিউ টাউনের বাড়িতে। বৃন্দা তখন জিজ্ঞেস করে ঘটনার রাতে ক্লাবিং করে রেশমি সোনারপুর তার বাবার বাড়িতে ছিল আর বিজয় তাদের এই ফ্ল্যাটে ছিল, এটা কি সত্যি? বিজয় জানায় হ্যাঁ, এটা একদম ঠিক। বৃন্দা তখন বলতে থাকে সে আগে বলেছিল এমনটা তারা আগেই ঠিক করে রেখেছিল, তো এটাই যদি ঠিক হয় তাহলে তারা গাড়ি করে প্রথমে নিউ টাউন যাওয়ার পর আবারও ফিরে এসে সোনারপুর কেন গেল? প্রথমেই কেন রেশমিকে সোনারপুর নামিয়ে দিল না? বিজয় বলে আসলে রেশমি কিছুটা মাতাল হয়েছিল, তাই সে চেয়েছিল রেশমিকে তার বাবার বাড়িতে না নিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে। তো নিউ টাউনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরই রেশমি তার মত বদলায় আর বলে সে বাবার বাড়িতে যেতে চায়, তাই গাড়ি ঘুরিয়ে বিজয় চলে যায় সোনারপুর। এসব শুনে বৃন্দা বলে তারা কেন অ্যানিভার্সারির রাতে আলাদা আলাদা ছিল? স্বামী স্ত্রী অ্যানিভার্সারির রাতে একসাথে থাকাটাই তো স্বাভাবিক। তো এসব নিয়ে জিজ্ঞাসাবাদের পুরো সময়টা রেশমাকে দেখে মনে হচ্ছিল সে খুবই ভয় পাচ্ছে। তো হঠাৎ সে বলে ওঠে সে আর মিথ্যা কথা বলতে পারছে না, সে সত্যি কথাটা এখন বলেই দিবে। তো এবার রেশমি বলতে শুরু করে সেদিন রাতের বেলা নিউ টাউন ফেরার পথে গাড়িতে তাদের ভীষণ ঝগড়া হয়। ঝগড়া যখন হাতাহাতির পর্যায়ে চলে যায় তখনই তাদের গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে। এই মেয়েটি হলো লালি। লালি বিজয়ের গাড়িতেই চাপা পড়েছিল। তো এসব জানাজানি হলে বিজয়ের চাকরি চলে যেতে পারে, তাই সে গাড়ি থেকে নেমে লালিকে সাহায্য না করে দ্রুত সেখান থেকে গাড়ি ছোটায়। তো এই সবকিছু স্বীকার করার পর বিজয় তো ভীষণ ভেঙে পড়ে আর বৃন্দাকে জিজ্ঞেস করে তাকে কি গ্রেফতার করা হবে। বৃন্দা বলে সে চিন্তাভাবনা করে দেখবে। তো বের হবার পরই শাহানা তাকে জিজ্ঞেস করে সে বিজয়কে এখনই গ্রেফতার করলো না কেন। বৃন্দা বলে বিজয় এখন যা বলেছে পরে তা স্বীকার করবে না, তাদের কথা অন্য কোনোভাবে প্রমাণও করা যাবে না, কারণ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ নেই। এর বদলে তাদেরকে ভয় দেখিয়ে লালির পরিবারের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করলে সেটা আরো লাভের হবে। এমন সময় বৃন্দার কাছে পুলিশ কমিশনারের ফোন আসে আর তাকে বলা হয় উপরের মহলের চাপ আছে, তাই রমিতের বেইলের ব্যাপারে যেন সে কোনো রকম বিরোধিতা না করে। বৃন্দা তো প্রথমে খুব রেগে যায়। কমিশনার তখন তাকে বুঝিয়ে বলে যে তদন্ত বন্ধ হচ্ছে না, রমিত যদি অপরাধী হয় সে বেইল পাবার পর বাইরে গেলে আবারও ভুল করবে, আর তখনই তারা রমিতকে ভালোভাবে পাকড়াও করতে পারবে। এই কথাটা শোনার পরই বৃন্দা বেইলের ব্যাপারে আর অসম্মতি জানায় না। এরপরই রমিতের বেইল হয়ে যায়। সে তখন জাহ্নবীকে নিয়ে সরাসরি চলে যায় গোল পার্কে, যেখানে সবকিছু শুরু। তো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই সে হলুদ কোট পরা সেই রহস্যময় লোকটিকে দেখতে পায়, যার নাম হলো জগা। জগা আসলে কোনো রহস্যময় লোক নয়, সে রাস্তাঘাটেই থাকে, অর্থাৎ সে একজন গৃহহীন উদ্বাস্ত মানুষ। সেদিন গাড়িতে অজ্ঞান রমিতকে পড়ে থাকতে দেখে তার গায়ের থেকে সে তার রক্তমাখা কোটটা খুলে নেয়। জগা তখন রমিতকে বলে তার সাথে কি হয়েছে সে সবকিছুই জানে, সেদিন রাতে সবকিছুই সে দেখেছে। এই কথা শুনে একরাশ আশার আলো নিয়ে জগাকে দেখতে থাকে রমিত। সে জগাকে সবকিছু খুলে বলতে বলে। জগা বলে সেদিন সে গোল পার্কে রাতে ঘুমিয়েছিল, হঠাৎ করেই একটি লাল গাড়ি আর আরেকটি গাড়ি সেখানে আসে। সেই লাল গাড়ি থেকে কয়েকজন ছেলে নেমে অন্য গাড়ির পেছনের সিটে থাকা রমিতকে সামনের সিটে এনে বসিয়ে দেয় আর গাড়ি পার্ক করে লাল গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। জাহ্নবী তখন জিজ্ঞেস করে সে কি কারো চেহারা দেখেছে। জগা জানায় রাতের বেলা সে ভালো করে চেহারা দেখেনি, তবে যেই গাড়ি এসেছিল লাল রঙের সেই গাড়িতে একটি ফাইটারের ছবি আঁকা ছিল। রমিত তখন জিজ্ঞেস করে সে তাদের যা বলেছে অন্যদের সামনে তা বলতে পারবে কি। জগা জানায় টাকা দিলে সে সব পারবে। তাকে 500 টাকা দিয়ে তখন রমিত বলে আগামীকাল ঠিক এই সময়ে তারা এখানেই আসবে জগার সাথে দেখা করতে। এদিকে বৃন্দা তার অফিসে চুপচাপ বসেছিল। তার মেয়ের কথা তার ভীষণ মনে পড়ছিল।
শাহানা তখন অফিসে আসলে সে শাহানাকে জিজ্ঞেস করে যে শামীম আহমেদের ব্যাপারটা কি। শামীমের কথা শুনে শাহানার চোখে তো পানি চলে আসে। সে বলে শামীম আর সে ভয়েস টিভিতে একসাথে কাজ করত, সেখান থেকে তাদের বন্ধুত্ব, এরপরই ভালোবাসার সম্পর্ক শুরু। শামীম সবসময় সন্দেহ করত যে সে রমিতকে ভালোবাসে, আর সেই সন্দেহ থেকেই নিজেকে নিজে সে শেষ করে দেয়। বৃন্দা তখন জিজ্ঞেস করে শামীমের সেই সন্দেহ কি মিথ্যা? সেই সময় মাথা নিচু করে শাহানা জবাব দেয় মিথ্যা নয়। বৃন্দা তখন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তার মেয়েটাও কি রমিতকে ভালোবাসত? এই কথাটা বলতে গিয়েই তো তার বুক ভেঙে যায়। এদিকে দেখা যায় জাহ্নবী রমিতকে একটি মোবাইল ফোন দেয়, কারণ তার ফোনটি তো পুলিশ রেখে দিয়েছে। এই ফোনের মাধ্যমেই তারা যোগাযোগ করতে পারবে। যাক, তো রমিত এরপর জাহ্নবীকে বিদায় জানিয়ে চলে যায় তার নিজের বাড়িতে। তখনই দেখা যায় তার ছেলে রাতুল দরজা খুলে দেয়, কিন্তু বাবার চেহারা দেখেই তো তার মুখ থমথমে হয়ে যায়। সে জিজ্ঞেস করে রমিত এখানে থাকবে কি? রমিত বলে তারা যদি চায় তাহলেই সে থাকবে। রাতুল তখন রমিতকে কিচ্ছু না বলে তার মাকে বলতে থাকে। বাড়ি ফাঁকা হয়ে গেলে যেন তার মা তাকে জানায়। রমিত তখন বুঝে যায় তার ছেলে চায় না সে এখানে থাকুক। রমিত তখন জিজ্ঞেস করে গার্গী কি চায় যে সে এখানে থাকুক? গার্গীও তখন চুপ করে থাকে, আর তার মৌনতা দেখে রমিত সব বুঝে যায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে সে এবার একটি ভালো দামি হোটেলে যায়, কিন্তু সেখানে তাকে থাকতে দেয়া হয় না, কারণ তাকে নিয়ে যে বিতর্ক চলছে এ কারণে কেউই তাকে পছন্দ করছিল না। তো এরপরই দেখা যায় রাতের আধারে এক ট্যাক্সি ড্রাইভারের সাথে তার কথা কাটাকাটি হয়, আর হাতাহাতিও শুরু হয়ে যায়। এরপরে ভীষণ হতাশ হয়ে সেখানেই বসে পড়ে রমিত, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে শাহানা চলে আসে। পুলিশের ইনফরমাররা বৃন্দার কথা মতো রমিতের উপর নজর রেখেছিল, তারাই শাহানাকে তার ব্যাপারে জানিয়েছে, তাই তো সে এখানে চলে আসতে পেরেছে। তো রমিতকে শাহানা তার সাথে করে তার নিজের বাড়িতে নিয়ে যায়। রমিত তখন বলে শাহানার তাকে এখানে নিয়ে আসা উচিত হয়নি, সবাই তো তার উপর ভীষণ ক্ষেপে আছে, পরে শাহানারই ক্ষতি হবে। কিন্তু শাহানা বলে পরদিন সে রমিতকে তার অন্য একটি ফ্ল্যাটে শিফট করবে, আর কোনো অসুবিধাই হবে না, রমিত যেন এই নিয়ে চিন্তা না করে। তো রমিত তো শাহানার প্রতি খুবই কৃতজ্ঞ হয়। এদিকে ভোর ভোরই বৃন্দা চলে যায় অনন্তের কাছে। সে জানতে চায় আসলে দিতির বডি কোথায় যেতে পারে। অনন্ত বলে রমিত যদি দিতির সাথে কিছু করেই থাকে তাহলে সে রক্তমাখা গাড়ি পার্ক করে বসে থাকবে না, তাহলে সম্ভাবনা আছে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে যেই তাকে ফাঁসানোর চেষ্টা করুক না কেন, দিতির বডি কেন লুকাবে? দিতির মৃতদেহ থাকলে রমিতকে ফাঁসানোর ব্যাপারটা তো আরো সহজ হবে। নিশ্চয়ই বডিতে এমন কিছু একটা আছে যার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে ফেলা যাবে, তাই হয়তো তার বডিটাকে লুকিয়ে ফেলা হয়েছে। পরদিনই শাহানা রমিতকে তার অন্য ফ্ল্যাটে নিয়ে যায়। রমিত তাকে অনেক ধন্যবাদ জানায়, আর সন্ধ্যায় তার সাথে জগার সাথে দেখা করতে যেতে বলে। শাহানা জানায় ঠিক আছে, সে চলে যাবে। তো এরপরই শাহানা চলে যায় রমিতের কথা মতো গোল পার্কের ফুটেজ সংগ্রহ করার জন্য। এই জন্য তাকে কম কাঠখড় পোড়াতে হয় না, এই সব কিছু তাকে বৃন্দার অগোচরে করতে হবে। ওদিকে জগা বসে মদ খাচ্ছিল, তখনই তার সামনে চলে আসে সামন্ত। সামন্ত জগা পর্যন্ত পৌঁছে গেছে মানে আমরা এটা বুঝতে পারি যে রমিত এখন আর জগাকে পাবে না। তো সামন্ত জগার পাশে বসে আর তার পেট থেকে কথা বের করার চেষ্টা করে। সামন্তর কাছে মদ পেয়ে তো জগা সবই বলে দেয়। যদিও প্রথমে ফাজলামো করার চেষ্টা করে, তবে সামন্তর পিস্তল দেখে সে একেবারে ঠান্ডা হয়ে যায়। তো এদিকে শাহানা সিসিটিভি ফুটেজ নিয়ে চলে যায় রমিতের কাছে। সেখানে গোল পার্কের কাছের এক সিসিটিভি ফুটেজে লাল একটি গাড়ি দেখা যায়। সেখানে জগার কথা মতো একটি সামুরাই ফাইটারের ছবি আঁকা আছে, তবে গাড়ির যে নম্বর প্লেট তা নকল। শাহানা তখন রমিতকে বলে জগাকে এই গাড়ির ছবি দেখিয়ে এটা আইডেন্টিফাই করতে। এছাড়াও জগার কাছে থাকা রমিতের কোটে কিছু প্রমাণও পেতে পারে তারা। এই সময় শাহানাকে ফোন দেয় বৃন্দা, আর দ্রুত সব ফেলে তার অফিসে যেতে বলে। শাহানার অফিসে আমরা তখন জয়দীপকে বসে থাকতে দেখি। জয়দীপ তো সহানুভূতির সুরে বৃন্দাকে বলে সে গত রাতেও ঘুমায়নি, এভাবে কিভাবে চলবে? বৃন্দা বলে জয়দীপ কিভাবে জানলো যে সে ঘুমায় না? জয়দীপ বলে মন দিয়ে দেখলে যে কেউ বুঝবে। বৃন্দা তখন জয়দীপকে জিজ্ঞেস করে তার কি মনে হয় দিতি কি বেঁচে আছে? তো জবাব দেওয়ার আগেই শাহানা সেখানে এলে বৃন্দা তাকে ধমকে বলতে থাকে সে কোন সাহসে সিসিটিভি ফুটেজ দেখেছে, আর মেট্রো স্টেশনে সে রমিতের সাথে কি করছিল। তাদের প্রাইভেসি দেওয়ার জন্য জয়দীপ বাইরে যেতে চায়, তবে বৃন্দা তাকে সেখানেই থাকতে বলে। শাহানা বলে সে যা করেছে তদন্তের স্বার্থে করেছে,
বৃন্দা তখন তাকে শাসিয়ে বলে যে সে যেন বৃন্দার অগোচরে কিছুই না করে। শাহানা এবার খুলে বলে জগার পুরো ব্যাপারটা। বৃন্দা বলে শাহানা এখনো জগাকে দেখেইনি, সে এত নিশ্চিত কিভাবে? আর সিসিটিভি ফুটেজে একটা লাল গাড়ি কি বা প্রমাণ করে? হতে পারে সব মিথ্যা। শাহানা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। জয়দীপ তখন বৃন্দাকে বলে সে কাজ করতে করতে ক্লান্ত, চাইলে এক বিকেল তারা একসাথে থাকতে পারে। বৃন্দাও তখন রাজি হয় আর তারা একটি ক্যাফেতে গিয়ে বসে। জয়দীপ বলে দিদির কাছে সে শুনেছে বৃন্দা কত একা। এসব ঠিক হলে সে বৃন্দার সাথে অনেকটা সময় কাটাতে চায়। ওদিকে রমিত আর জাহ্নবী তো অনেক অপেক্ষা করেও জগাকে পায় না। জাহ্নবী তখন সামন্তকে কল দিয়ে জিজ্ঞেস করে সে কিছু জানে কিনা। সামন্ত তখন তাকে অযাচিত আগ্রহ দেখাতে নিষেধ করে। অন্যদিকে গার্গী ফোন দিয়ে রমিতকে বলে সে যেন আর কখনো তাদের ছেলে রাতুলের কলেজের সামনে না যায়। তার আর তার সন্তানদের কাছে রমিত মারা গেছে, তাই সে যেন তাদেরকে একটু শান্তিতে থাকতে দেয়। এই ফোন কল পেয়েই তো রমিত একেবারে ভেঙে পড়ে। ওদিকে ক্যাফেতে জয়দীপের কাছে বৃন্দা জানতে চায় সেদিন যদি বিশালরা রাত 2টায় ফার্ম হাউস থেকে বের হয় তাহলে সিসিটিভি ফুটেজে বিশালের মার্সিডিজ দেখা গেছে কেন? জয়দীপ বলে বিশাল তো অহনাকে বাড়ি নামিয়ে দিয়ে আসতে গিয়েছিল, এরপর আবারও সে ফার্ম হাউসে ফিরে আসে। তার কথা সহজেই বিশ্বাস করে বৃন্দা আর বলে তার কি মনে হয় বৃন্দার কি জগাকে ডেকে পাঠানো উচিত? জয়দীপ বলে সে ডাকতে পারে যদি সত্যি এই নামের কেউ থেকে থাকে, তবে তার ধারণা হলো শাহানা আর রমিতের প্রতি একটু বেশিই ঝোঁক আছে। তো তার এসব কথাবার্তা শুনে বৃন্দা বেশ ইমপ্রেস হয়। তো একসময় বৃন্দা বিদায় নিয়ে ফিরে যায় তার বাড়িতে। রমিতও চলে যায় শাহানার ফ্ল্যাটে। তো জাহ্নবী তাকে তার সাথে জাহ্নবীর বাড়ি যেতে বলে, কিন্তু রমিত তা না করে দেয়। বাড়ি ফিরে একা বাড়িতে বৃন্দা মেয়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মাঝরাত্রে সামুরাইয়ের ছবি আঁকা লাল জিপটা মাঝ রাস্তায় জগাকে পিষে দিয়ে চলে যায়। পরদিন খুব ভোরে বিজয়ের বাড়িতে চলে যায় রমিত। সে বিজয়ের কাছে জানতে চায় সেই রাতে কি হয়েছিল, কি এমন তার সাথে হয়েছিল যে শুধু 2 পেগ ড্রিঙ্ক করেই সে বেমালুম সবকিছু ভুলে গেল। বিজয় তখন তাকে বলে 2 পেগ নয়, সে 3 পেগ ড্রিঙ্ক করেছে। তৃতীয় ড্রিঙ্কটি করার পরই রমিত বেশ মাতাল হয়ে যায়। এই ড্রিঙ্ক তাকে তৈরি করে দিয়েছিল বিশাল। এই কথা শোনার পরই রমিত শাহানাকে ফোন করে আর বলে বিশালের ড্রিঙ্ক তৈরি করার ব্যাপারটা যেন সে বৃন্দাকে জানিয়ে দেয়। এরপরে সে জগাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে সেখানে গিয়ে পাশের এক দোকানদারের থেকে সে জানতে পারে যে জগা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো জাহ্নবী বিজয় আর শাহানাকে নিয়ে হাসপাতালে গেলে রমিত জগার লাশ খুঁজে পায়, তবে তার গায়ে কোনো হলুদ কোট নেই। তো এরপরই আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। নার্স জানায় জগাকে যখন নিয়ে আসা হয়েছে তখন তাকে মৃতই আনা হয়েছে আর তার গায়ে কোনো কোট ছিল না। শাহানা বলে এখন আর জগার কথার কোনো মূল্য রইল না, রমিতের কথাও কোর্ট বিশ্বাস করবে না। তখন রমিত বলে জাহ্নবী তো সব শুনেছে, সেই আদালতে বলবে। জাহ্নবী তখন তার কথার জবাব না দিয়ে বেরিয়ে চলে যায়। সে যায় সামন্তের কাছে আর বলে সে জগাকে মারলো কেন? তার ধারণা সেই জগাকে মেরেছে, কিন্তু জগার মৃত্যুর কথা শুনে তো সামন্তও অবাক হয়। এরপর দেখা যায় রমিতের কাছে ফোন দিয়েছে তার সহকর্মী অনুরাধা। অনুরাধা বলে সে শুনেছে রমিত রিজাইন করেছে, সে তো নিজের মতো কাজ করতে পারে, নিজের ইউটিউব চ্যানেল খুলতে পারে। রমিত বলে তাকে এখন আর মানুষ বিশ্বাস করে না, এছাড়াও তাকে দিতিকে খুঁজে বের করতে হবে। ওদিকে বৃন্দা আবারও যায় জয়দীপের সাথে দেখা করতে। জয়দীপকে সে জগার মৃত্যুর কথা জানায়, কিন্তু জয়দীপ কথাটা উড়িয়ে দেয় আর বলে সব ভুয়া, রমিতের বানো আটেই সব। বৃন্দা তখন তাকে জিজ্ঞেস করে সে একবারও কেন জানতে চাইল না জগা কি করে মারা গেল। এই প্রশ্নে জয়দীপ থতমত খেয়ে যায়। তার অস্বস্তি আরো বাড়ে বৃন্দা যখন জয়দীপের গাড়িতে করেই তার সাথে লং ড্রাইভে যেতে চায়। জয়দীপ বলে তার গাড়িটা তো গ্যারেজে পড়ে আছে। বৃন্দা তখন বলে তার নিজের গাড়িতেও সমস্যা, সে জয়দীপের গ্যারেজে তার গাড়ি পাঠাতে চায়। তো গ্যারেজ কোথায় এই প্রশ্নের উত্তর যেন জয়দীপ দিতেই চায় না। তখনই শাহানা চলে আসে আর বৃন্দা জিজ্ঞেস করে কোনো খবর আছে কি। শাহানা জয়দীপের সামনে বলতেই ইতস্তত বোধ করে। তখন বৃন্দা বলে সে সহজে জয়দীপের সামনে সব বলতে পারে, কোনো সমস্যা নেই। তখনই শাহানা বলে সাদিক নামের একজন লোক যে একমাত্র গাড়িতে ছবি আঁকে, তার কাছে গেলেই লাল গাড়ির ঠিকানা পাওয়া যেতে পারে। এছাড়াও শাহানা বলে জগার ফিঙ্গারপ্রিন্ট রমিতের গাড়িতে পাওয়া গেছে। এটুক শোনার পরই জয়দীপ সেখান থেকে চলে যায়। বৃন্দা তখন শাহানাকে বলে
তার ধারণা জগাকে রমিতই মেরেছে, যেন পরে জগার বাহানা দিয়ে সব ঘোলাটে করে তার উকিল তাকে ছাড়িয়ে আনতে পারে। এই কথা শুনে তো শাহানা হকচকিয়ে যায় আর বলে যে তাহলে সাদিকের জীবন ঝুঁকিতে আছে, কারণ সে তো রমিতকে সাদিকের ঠিকানা দিয়েছে। বৃন্দা তখন দ্রুত সাদিককে খুঁজে বের করতে বলে কোথাও চলে যায়। ওদিকে রমিত সাদিকের খোঁজ করতে চলে যায় তার গ্যারেজে। গ্যারেজের অন্যরা বলে এই আর্ট সাদিকের, তারা কেউ লাল গাড়ির ব্যাপারে জানে না। এরপরই গ্যারেজ থেকে ঠিকানা নিয়ে রমিত যায় সাদিকের বাড়িতে, যেখানে তাকে দেখে সাদিক তাকে মারতে মানা করে আর দৌড়াতে শুরু করে। তখনই পেছন পেছন রমিতও দৌড়াতে থাকে। তো কিছুক্ষণ পরই শাহানা যখন সাদিকের বাড়ির ঠিকানা খুঁজে বের করে, তখনই সে সেখানে সাদিককে মৃত অবস্থায় পায়। একজন লোক জানায় খুনিকে সে দেখেছে। খুনি সাদিকের পেছন পেছন ছুটছিল। শাহানা তখন রমিতের ছবি দেখালে লোকটি বলে হ্যাঁ, এই লোকটি খুনি ছিল নিশ্চিত, কারণ সে সাদিকের পিছু নিয়েছিল। শাহানা তখন সাথে সাথেই রমিতকে ফোন করে আর তাকে দেখা করতে বলে। রমিত তার সামনে আসলে সে রমিতের দিকে পিস্তল তাক করে আর তাকে দ্রুত গাড়িতে উঠে বসতে বলে। শাহানা এখন নিশ্চিত বৃন্দাই ঠিক বলেছে, সবকিছুর পেছনে হয়তো এই রমিতই আছে। তো রমিত যেতে যেতে শাহানাকে বলে সে কেন সাদিকের পেছনে ছুটছিল। আসলে তার সাদিকের কাছে কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু এর আগেই তো সাদিক ভয় পেয়ে ছুটতে শুরু করে। আসলে সাদিক তাকে পুলিশের লোক ভেবে পালাচ্ছিল। তো রমিত যখন তাকে আশ্বস্ত করে সে পুলিশের লোক নয়, তখনই সাদিক দাঁড়ায়। রমিত তখন লাল গাড়ির ছবি দেখিয়ে সাদিককে জিজ্ঞেস করে যে সেই গাড়িটি চেনে কিনা। গাড়ি দেখেই তো সাদিক বলে এই গাড়িটি হলো ব্রিজেশ আগারওয়ালের ছেলে রাকেশ আগারওয়ালের। সাদিক এটা বলতেই একজন লোক আসে আর তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। তাই রমিত আর কথা বাড়ানোর সুযোগ পায় না। রমিতের ধারণা ওই লোকটাই সাদিককে খুন করেছে। তো সবকিছু শোনার পরই শাহানা আবারও সাদিকের বাড়ির দিকে যায় আর রমিতকে গাড়িতে রেখেই সে একা যাচ্ছিল। তখনই তার পাশ দিয়ে ওই লোকটি যেতে থাকে যে সাদিককে খুন করেছে। তাকে দেখেই তো রমিত গাড়ি থেকে চিৎকার করে শাহানাকে এই কথা বলে। শাহানা তখনই তাকে ধাওয়া করতে থাকে। একসময় ওই লোকটি শাহানাকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে তো সে বেশ আহত হয়, তার প্রচন্ড রক্তপাত হতে শুরু করে। রমিত তখন কোনো মতে তাকে হাসপাতালে নিয়ে যায় আর বৃন্দাকে খবর দেয়। বৃন্দা তখন চলে গিয়েছিল এয়ারপোর্টের রাস্তায়। তো বিশাল আর তার ভাই এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। বৃন্দা তখন তাদেরকে আটকায় আর গ্রেফতার করে লালবাজার পাঠিয়ে নিজে চলে যায় শাহানাকে দেখতে। রমিত তখন তাকে সবকিছু খুলে বলে আর বলে ওই খুনি লোকটির পাঞ্জাবির পকেট ছিঁড়ে তার কাছে চলে এসেছে আর সেখানে লোকটির ফোনও রয়েছে। রমিত জানতে চায় এই ফোন থেকে লাভ হবে কি। বৃন্দা বলে যদি সে পুরনো অপরাধী হয় তাহলে নিশ্চয়ই এই ফোন থেকে অনেক তথ্য পাওয়া যাবে। রমিত তখন বলে সাদিক মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল ওই লাল গাড়ির মালিক বিশালের বড় ভাই রাকেশ আগারওয়াল। এরপরই সে বিশালের ফোন নম্বর নিয়ে তাকে ফোন করে আর জানতে পারে বিশাল অস্ট্রেলিয়া পালিয়ে গেছে। বৃন্দা বলে সে পালাতে পারেনি। এরপরই রমিত বলে সে জানে ইচ্ছে করেই গোলপার্কে তার গাড়ি রাখা হয়েছিল পূর্ব পরিকল্পনা করে, কারণ গোলপার্কে সিসিটিভি ক্যামেরা নেই সেটা অনেকেই জানে। এটি নিয়ে টিভিতেও নিউজ করা হয়েছে। বৃন্দা এসব কথা শুনে বলে সে যা বলছে সবই ঠিক। রমিত বলে হ্যাঁ, এর মানে দাঁড়ায় যে বিশাল তাকে ফাঁসিয়েছে। সে তার ড্রিঙ্ক দেওয়ার পরেই তার আর কিছুই মনে নেই। বৃন্দা জানায় ওই গাড়িটি এখন আর বিশালের ভাইয়ের না, বিশালের ভাই এই গাড়িটি বিক্রি করে দিয়েছে জয়দেব মিত্রর কাছে। বৃন্দা তখন বলে রমিতকে প্রথম দিন ইন্টারোগেশন করার পর থেকে তার সন্দেহের তালিকা থেকে তাকে বাদ দেয়া হয়। তো বৃন্দা একদিন রমিতের সাথে সেই টক্সিক রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে কথা বলে, কারণ সে দিদিকে এই কথাটা মেসেজে লিখেছিল। তো সে তাকে জিজ্ঞেস করে এই মেসেজের মানে কি। রমিত বলেছিল সে সুমিতার দিদির সম্পর্কের কথা বলেছিল, সেটি খুবই টক্সিক ছিল। সুমিত সবসময় দিদিকে খুবই সন্দেহ করত। বৃন্দা ব্যাপারটা সেই শুরু থেকেই জানত। এই ব্যাপারটা দিদি রমিতকেও বলেছে। এর মানে হলো সে রমিতকে খুবই বিশ্বাস করে, তাই রমিতকে তালিকা থেকে বাদ দেয়া যায়। সে হয়তো রমিতকে তার গার্ডিয়ান হিসেবে দেখেছিল। রমিত তখন বলে সবকিছু জানার পরও কেন তাকে কাস্টাডিতে রেখেছে তারা। বৃন্দা বলে সে বললেই রমিত ছাড়া পেয়ে যেত, কিন্তু সে রমিতকে টোপ হিসেবে ব্যবহার করেছে, যেন অপরাধী নিশ্চিন্ত মনে থাকে আর নিজের অপরাধ চালিয়ে যায়। আর এতেই তো আসল অপরাধীকে খুঁজে পাওয়া যাবে। আর সে খুঁজে বের করেছে সেই অপরাধী হলো জয়দেব মিত্র। ব্যাপারটা বুঝতে পেরে বৃন্দা জয়দীপের জন্য ফাঁদ পাতে, তার সাথে বন্ধুত্ব করে, প্রেমের ইঙ্গিত দেয় আর শাহানাকেও বাধ্য করে কেসের সবকিছু জয়দীপের সামনে বলতে। এভাবেই জয়দীপ তার ফাঁদে পা দেয়। এই জয়দীপই লোক লাগিয়ে সাদিককে মারে আর সেই খুনিকে এখন তারা খুঁজবে অনন্তর সাহায্য নিয়ে। যেহেতু সে খুনি শাহানাকে ছুরি মেরেছে, অনন্ত এবার অবশ্যই ক্ষেপে উঠবে। আসলেই হয়ও তাই।
আমরা দেখি ফরেন্সিকের ছেত্রীর সাহায্য নিয়ে অনন্ত ওই ভাড়াটে খুনির সব তথ্য বের করে ফেলে। বৃন্দা এবার যায় সামন্তর কাছে আর তাকে বলে সে যেন মনে রাখে এবার তার মেয়ে হারিয়ে গেছে, একজন পুলিশ অফিসারের মেয়ে হারিয়ে গেছে, তাই সব পুলিশ তাকেই সাহায্য করবে। সামন্ত যতই প্রমাণ লোপাটের চেষ্টা করুক এতে কোনোই লাভ হবে না। সামন্ত বলে বৃন্দা এসব মিথ্যে কথা কেন বলছে। বৃন্দা তখন জাহ্নবীকে ডেকে পাঠায়। বৃন্দা জানায় জাহ্নবী তার কাছে সবকিছু খুলে বলেছে, কারণ জাহ্নবী ভেবেছে হয়তো সামন্ত জগাকে মেরে ফেলেছে। এছাড়া জগার ওই হলুদ কোট সামন্তের বাড়িতে পাওয়া গেছে। বৃন্দা তখন হেসে বলে সামন্তর পরিকল্পনা শুরু থেকে সে জানে। যেদিন সে জাহ্নবীর কাছে গিয়েছিল বৃন্দার বিরুদ্ধে কাজ করার অফার দিতে, সেদিনই জাহ্নবী গিয়ে বৃন্দাকে সবকিছু বলে দেয়। বৃন্দা তাকে বলে সে যেন সামন্তর কথা মতোই কাজ করে, আর সামন্ত কি করছে না করছে তা তাকে জানায়। তখন থেকেই জাহ্নবী তার হয়ে কাজ করছে। বৃন্দা আরো বলে সে এখন কমিশনারকে কিছুই বলবে না, আসল খুনিকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ সে জানে সামন্ত জগাকে মারেনি। এই বলেই বৃন্দা চলে যায়। সামন্ত তো তখন ভীষণ ভয় পেয়ে যায়। এবার বৃন্দা দিতির বন্ধুদের নতুন করে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর জয়দীপকে বৃন্দা খুলে বলে কিভাবে করে সে শুরু থেকে জয়দীপের জন্য টোপ বিছিয়েছিল। সাদিক আর জগার কথা তো জানতো রমিত আর জয়দীপ, আর দেখা যায় এই সাদিক আর জগা দুজনেই মারা যায়। তবে বান্টি সিং এর কথা শুধু জয়দীপই জানে, আর এই বান্টি হলো সাদিকের খুনি। সে বৃন্দাকে সব বলেছে। এই বলেই বৃন্দা বান্টিকে ডেকে পাঠায়। জয়দীপ বুঝে যায় তার জারি জুরি শেষ। এরপরে বৃন্দা অহনাকে বলে সে জানে দিতি অহনাকে খুব বিশ্বাস করত, তাই অহনা যেন সবকিছু খুলে বলে যে সেই রাতে দিতির সাথে আসলে কি হয়েছিল। তার বন্ধুরা তো বলছে সব অহনার কারণে হয়েছে। অহনা তখন চেঁচিয়ে বলে সে কিছুই করেনি, তাদের জন্যই তো দিতি মারা গেছে। একথা শুনে তো তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বৃন্দা। তো ওয়াশরুমে গিয়েই বৃন্দা তো এরপর হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ে। এখন নিশ্চিত হওয়া গেল যে তার একমাত্র মেয়ে, তার জীবনের একমাত্র আলো দিতি আর বেঁচে নেই। দিতির বেঁচে থাকার একটু আশা নিয়েই তো বৃন্দা এতদিন বেঁচে ছিল। আজ তো সব শেষ। তবে অনেক কষ্টে সে নিজেকে সামলে আবারও ইন্টারোগেশন রুমে যায়, কারণ তাকে যে শেষ দেখতে হবে। বৃন্দা তখন অহনাকে শুরু থেকে সবকিছু খুলে বলতে বলে। অহনাও বলতে শুরু করে যে বানতলা গিয়ে সেদিন তারা সবাই ভেতরে যায়। বাইরে থেকে দিতি কাকে যেন ফোন দেয়। বৃন্দা জানে দিতি কাকে ফোন দিয়েছে, সে তার মাকেই কল দিয়েছিল। তো তাদের দুজনের শেষ কথা ছিল সেটা। দিতি সেদিন বৃন্দাকে জানিয়েছিল সেখানে তার সাথে আর কে কে রয়েছে। যাক, তো অহনা বলে দিতি ফোন শেষ করে ভেতরে যায়, আর তারা স্বাভাবিকভাবেই পার্টি করতে থাকে। মজার ছলে দিতি বারবার রমিতের সাথে ফ্লার্ট করছিল। সুমিত তো এতে খুবই ক্ষেপে যায়। রমিতের কাছে গার্গীর সেই সময় ফোন আসলে সে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশাল তখনই রমিত আর রেশমির জন্য দুটো ড্রিঙ্ক বানায়, আর রেশমির ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, কেননা সে চাইছিল রেশমি যেন পার্টিতে থেকে যায় আর তারা কিছু বাজে কাজ করতে পারে। ভুল করেই রেশমি রমিতের ড্রিঙ্ক খেয়ে ফেলে, আর রমিত রেশমির মাদক মেশানো ড্রিঙ্কটা খায়। এরপরই বিজয়, রেশমি, রমিত আর দিতি বের হয়। কিন্তু সেই সময় দিতি আবারও তার ফোন নেয়ার জন্য ফিরে যায়। তখনই বিশাল জানায় রমিতের ড্রিঙ্কে তারা কিছু একটা মিলিয়ে দিয়েছে। এই কথা শুনে তো বেশ রেগে যায় দিতি। সে যখন শুনতে পারে যে রমিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তার রাগ আরো বেশি বেড়ে যায়। দিতি বলে সে তার মাকে ফোন করে সব বলে দিবে। তখনই সব গন্ডগোল শুরু হয়। আসলে সবাই তো মদ খেয়ে মাতাল হয়েছিল, কারো কোনো হুঁশই ছিল না। সবাই মিলে দিতির উপর তখন চড়াও হয়। দ্বিতীয় তখন বিশালকে মারার চেষ্টা করে। এই সময়ই সুমিত আসে। সে দিতিকে না বাঁচিয়ে বরং বলতে থাকে তাদের দিতির সাথে খারাপ কিছু করা উচিত, এতে দিতির শায়েস্তা হবে। এই বলেই সে দিতিকে ধাক্কা দিতে দিতি পড়ে যায় কাচের টেবিলে, আর সাথে সাথেই তার মাথা ফেটে সে সেখানেই মারা যায়। সবাই তো বেশ ভয় পেয়ে যায়। সুমিত তো তখনই তার উকিল ভাই জয়দীপকে কল করে, আর জয়দীপের কথা মতোই তারা দিতির দেহ রমিতের গাড়িতে রেখে আসে। রমিত তো সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। দিতির দেহ তখন বনেটে, আর রমিতের অজ্ঞান দেহ গাড়ির ব্যাক সিটে রেখে তারা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়তে চায়। তখনই সাইরেনের শব্দ পায় তারা, আর ভাবে হয়তো পুলিশ চলে এসেছে, তাই তারা সেখানে রমিতের গাড়ি রেখে বিশালের গাড়ি নিয়ে পালিয়ে যায়। বৃন্দা তখন অহনাকে জিজ্ঞেস করে তারা কি চেক করেছিল মেয়েটা আসলে বেঁচে আছে না মরে গেছে। অহনা বলে চেক করার কোনো প্রয়োজনই ছিল না, দেখেই তো বোঝা যাচ্ছিল সে আর বেঁচে নেই। তাই তারা এরপর চলে যায় জয়দীপের বাড়িতে। তবে জয়দীপ তাদের সাথে খুব রাগ করে লাশ এভাবে ফেলে চলে আসার জন্য। তখন তার কথা মতো আবারও সবাই সেখানে যায়, আর গাড়ি নিয়ে চলে আসে গোল পার্কে। জয়দীপ গাড়ি নিয়ে সেখানেই অপেক্ষা করছিল। সেখানে তারা রমিতের গাড়ি রাখে, আর রমিতকে সামনের সিটে রেখে পালিয়ে যায়।
বৃন্দা তখন জিজ্ঞেস করে তারা কি দেখেছিল পেছনে দিতি আছে নাকি নেই। অহনা বলে তা তারা দেখেনি, তারা জানতো না দিতির মৃতদেহ গাড়ি থেকে গায়েব হয়ে যাবে। এই সব শুনে কমিশনারের কাছে চলে যায় বৃন্দা। কমিশনার তাকে 24 ঘন্টার সময় বেঁধে দেয় মৃতদেহ খুঁজে বের করার জন্য, না হলে এই কেস সামন্তর কাছে চলে যাবে। সামন্ত তখন বলে বৃন্দা নিশ্চয়ই বের করতে পারবে, আর না পারলে সে নিজেও পারবে না। সামন্তর মুখে তো এমন কথা শুনে খুবই অবাক হয় কমিশনার। যেই সামন্ত সবসময় তার সাথে কম্পিটিশন করত, সে এখন এই কথা বলছে। বৃন্দা তখন জানায় সেই 24 ঘন্টার ভেতরেই মৃতদেহ খুঁজে বের করে ফেলবে। এরপরই বৃন্দা চলে যায় বানতলা। সেখানে সে রমিতকেও পায়। রমিত তখন বলে দিতি যদি আসলেই এখানে থাকে তাহলে তো সে রাতে ভয় পাবে, তাই রমিতের এখানে আসা। বৃন্দা তখন বলে তারা সবাই দিতিকে এখন বডি বা মৃতদেহ বলে, রমিতি শুধু নাম ধরে ডাকে। তো তাদের কথাবার্তার মাঝখানে সেখানে চলে আসে সুবল হাজরা। সেই সুবল যার স্কুটার হারিয়ে যাওয়ার অভিযোগ ভোজপুর থানায় করেছিল। সুবল পুলিশদের গালমন্দ করতে থাকে। রমিতকেও সে পুলিশ ভেবে স্কুটার চুরির কথা বলে। রমিত কবে কি হয়েছে জিজ্ঞেস করলে সুবল জানায় 16 জুলাই শনিবার সেখানকার ফার্ম হাউসে পার্টি হচ্ছিল। এই কথা শুনে তো বৃন্দা নড়ে চড়ে বসে। পরদিনই সেখানকার ঝিলে সার্চ অপারেশন চালায় বৃন্দার টিম। আর কিছুক্ষণের মধ্যেই সুবলের স্কুটার উদ্ধার হয়, আর স্কুটারের উপর পাওয়া যায় দিতির পচা গলা মৃতদেহ, আর দিতির হাতে একটা স্মার্ট ওয়াচ। বৃন্দার 18 দিনের খোঁজ এখানেই শেষ হলো। এবার তো সে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে থাকে রমিত। দৃশ্য এবার চলে যায় লালবাজার। জয়দীপ, বিজয়, রেশমি আর দিতির সব বন্ধুরা সেখানে জড়ো হয়েছে। বৃন্দা সবার ফোন নেয় আর সবগুলো ফোনের ব্লুটুথ অন করে। এই সব ফোনগুলোর মধ্যে একটি ফোন দিতির কাছে পাওয়া স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট হয়ে যায়, আর এই ফোনটা হলো বিজয় দত্তের। সবাই তো বিস্মিত হয়ে বিজয়ের দিকে তাকায়। এবার বিজয় কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে সে জানে না সেদিন রাতে তার কি হয়েছিল। সে নেশা করেছিল, তাই হয়তো তার মাথা ঠিক ছিল না। এরপরই সেই অ্যাক্সিডেন্ট, রেশমির সাথে ঝগড়া, সব মিলিয়ে সে একটা ভুল করে বসে। সেখানে উপস্থিত অনন্ত তখন জিজ্ঞেস করে বিজয় দিতিকে কোথায় পেল। তার জবাব দেয় বৃন্দা। সে বলে সেই রাতে টেবিলে মাথা ঠুকে দিতি মরেনি। নেশার ঘরে থাকা ছেলেমেয়েরা বুঝতে পারেনি যে সে এখনো বেঁচে আছে। পুলিশ আসছে ভেবে তারা পালানোর সময় রমিতের গাড়ি লক করে না, আর সেই সময়ই জ্ঞান ফিরলে দিতি বের হয়ে যায়। আর পালানোর সময়ই তার বিজয়ের সাথে দেখা হয়। বিজয় তখন কাঁদতে কাঁদতেই বলে সে প্রথমে চেয়েছিল দিতিকে হাসপাতালে নিতে, তাকে বাঁচানোর জন্য গাড়িতেও তোলে বিজয়। দ্বিতীয় বিজয়কে দেখে ভরসা পায় আর জানায় তার বন্ধুরা তার সাথে কি খারাপ কাজ করেছে। দিতি তখন বলে রমিতও সেখানে পড়ে আছে, তাদের রমিতকে বাঁচাতে হবে। বিজয় তো তখন তাকে হাসপাতালের দিকেই নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই তার মাথায় শয়তান ভর করে। সে মাঝ রাস্তায় অন্ধকার জায়গায় গাড়ি থামিয়ে দেয় আর দিতিকেও নামিয়ে নেয়। বিজয় তখন বলতে থাকে সে একেবারে ভালো নেই, তার একটু ভালোবাসা দরকার। দিতি তো রমিতকে বাঁচানোর কথা বললে বিজয় আরো ক্ষেপে যায় আর বারবার রমিতের নাম করতে মানা করে। দিতি বুঝতে পারে বিজয় কি চাইছে, তাই সে তাকে ধাক্কা দিয়ে ফেলে বলে তার মাকে সে সবকিছু বলে দিবে। বিজয় তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে আর তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। দিতি তো অনেক ধস্তাধস্তি করে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু প্রচন্ড ক্ষোভ থেকে বিজয় তখন তার গলা টিপে সেখানেই মেরে ফেলে। তো বর্তমানে বৃন্দা বলতে থাকে রেশমির উপর রাগ, তার রমিতকে পছন্দ করা, রমিতের উপর হিংসে, সবকিছু মিলিয়ে বিজয়ের যেই রাগ তৈরি হয়েছিল তা সে মিটিয়েছে একটা আহত বাচ্চা মেয়ের উপর। এই সব কিছু শুনে বিজয় তো এবার কাঁদতে থাকে। অনন্ত তখন তাকে কুমিরের কান্না কাঁদতে নিষেধ করে আর বাকিটা কি হয়েছে তা খুলে বলতে বলে, যে সে কিভাবে মৃতদেহটি লুকালো। বিজয় জানায় আশেপাশে কিছু খুঁজে না পেয়ে সুবলের স্কুটার দেখতে পায় সে, তাই সে ওই স্কুটারটি আরেকটি মাছ ধরার জাল নেয়। স্কুটারের উপরে দিতিকে বসায় যেন ভারের কারণে সেটা ডুবে যায়, আর মাছ ধরার জাল দিয়ে ঢেকে দেয় যেন সেটা ভেসে যেতে না পারে। এরপরেই তা ঝিলে ফেলে দেয়। অনন্ত তখন জিজ্ঞেস করে সে তার ঘড়ির ব্যাপারটা কখন জানলো। বিজয় বলে সে পরদিনই বুঝতে পারে তার ঘড়ি নেই, তবে এরপর তো সে ওখানে আর যেতে পারেনি, কারণ সেখানে পুলিশ ঘোরাফেরা করছিল। 3-4 দিন পর যখন সে যায় তখন আর ব্লুটুথ কানেক্ট করতে পারে না। ওদিকে ছেত্রী এসে জানায় দিতির দেহে পাওয়া দাগের সাথে বিজয়ের হাতের ছাপ মিলে গেছে। বৃন্দা তখন বিজয়কে বলে তার ফাঁসি এবার কেউ ঠেকাতে পারবে না। বিজয় বলে তার ফাঁসি হবে না। এই বলেই সে তার সামনে রাখা বৃন্দার পিস্তলটা হাতে উঠিয়ে নেয় আর নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রেশমি, আর বৃন্দা যেন নির্বিকার। তো এর পরদিন দেখা যায় রাতুল তার মাকে বলে দ্রুত তৈরি হয়ে নিতে। তারা চেতলায় শাহানার ফ্ল্যাটে যাবে রমিতকে আনার জন্য। গার্গী তখন জিজ্ঞেস করে রমিত তাদের ক্ষমা করবে কি। তারা তো
এই আশা রাখতেই পারে যে তাদের পরিবার এক হবে। এদিকে বৃন্দা যায় দিতির অস্থি বিসর্জন করতে, সেখানে রমিতও যায়। বৃন্দাকে রমিত জিজ্ঞেস করে সে কি ইচ্ছে করেই নিজের পিস্তলটা বিজয়ের হাতের কাছে রেখেছিল। বৃন্দা বলে হ্যাঁ, সে ইচ্ছে করেই রেখেছিল, কারণ বিজয়ের হাতের ছাপ দিতির গলায় পাওয়া যায়নি, পানিতে তা মুছে গিয়েছিল। কোর্টে গেলে বিজয় খালাস পেয়ে যেত। সে চাইছিল বিজয়ের শাস্তি হোক, আর এ কারণেই সে ছেত্রীকে দিয়ে মিথ্যাও বলায় আর বারবার ফাঁসির কথা বলে বিজয়কে উস্কে দেয়। আর বিজয় তার শাস্তি পায়। এখন নিশ্চয়ই দিতির আত্মা শান্তি পাবে। তো দিতির আত্মার শান্তির জন্য আকাশ আর বৃন্দা তার অস্থিগুলো গঙ্গায় ভাসিয়ে দেয় আর মেয়ের শান্তির জন্য প্রার্থনা করে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে তা আমরা এই গল্পে দেখতে পেয়েছি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।